ঘর ঘর শব্দে ঘুরতে থাকা কাপড় কাচার মেশিনের ভেতরটায় তখনও লেগে রয়েছে চ্যাটচ্যাটে লাল তরল। ঢাকনা খুলতেই নাকে কেমন যেন এক আঁশটে গন্ধ ভেসে এলো। শরীর থেকে খসে পড়া আঁচলে মুখ গুঁজে এক নারী কণ্ঠ বলে উঠল, যাকে অবশেষে আপদ বিদেয় হলো, এইবার আমার মুক্তি। না না, আমার একার কেন, বলা ভালো আমাদের মুক্তির পথ আরো বেশি প্রশস্ত হলো। দিনের পর দিন এই নাটক আর সহ্য হচ্ছিল না। আবারও সশব্দে কাপড় কাচার যন্ত্রের ঢাকনাটা বন্ধ করতেই ঘরে ছড়িয়ে পড়া সেই বিদঘুটে গা গুলিয়ে ওঠা গন্ধটাকে দূর করার জন্য টেবিলের উপর থেকে রুম স্প্রেটি নিয়ে ছড়িয়ে দিল ঘরের বাতাসে। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে তখন তাপমাত্রা প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস। সেই দিকে তাকিয়ে একবার মৃদু হেসে নিল সেই নারীটি। উত্তর কলকাতার এই 3 BHK ফ্ল্যাটের দেওয়াল ভারী মজবুত এবং শব্দ নিয়ন্ত্রক। সাউন্ডপ্রুফ দেওয়ালগুলিতে ঝুলছে ইন্টেরিয়র ডেকোরেশনের চোখ ধাঁধানো জৌলুস। ঘরের মেঝেতে সুদৃশ্য মার্বেলের উপর দিয়ে চলে গিয়েছে ঘাসের মতো রোঁয়াযুক্ত গালিচা, যাতে পা দিলে সমস্ত দিনের ক্লান্তি যেন এক নিমেষে চলে যায়। ঠিক যেন খোলা মাঠের মাঝে কচি ঘাসযুক্ত মাঠ। আজকাল শহরে সেসব মাঠ আর বিশেষ দেখতে পাওয়া যায় না বটে, তবে জায়গায় জায়গায় ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে নানা রকম মনোমুগ্ধকর উদ্যান, যাকে আমরা শহুরে মানুষেরা পার্ক বলে থাকি আর কি। সেখানে ঢুকতে গেলেও বেশ খানিকটা গ্যাটের কড়ি খরচ করতে হয় বই কি। যাক সেসব কথা, আসুন দেখা যাক ওয়াশিং মেশিনের ভেতরটা ঠিক কি দেখা যাচ্ছে। কাপড় কাচার মেশিনটিতে বিপ বিপ শব্দ হয়ে জানান দিল তার কাজ শেষ। টাইমারের জায়গাটা শূন্য হতেই মেন সুইচটা অফ করে সেই নারীটি সেখান থেকে বের করে আনল আঠালো লাল চাদর জড়ানো দলা করে রাখা কিছু একটা বস্তুর সামগ্রী। সেইখান থেকে টুপটাপ করে তখন ঝরে পড়ছে লাল তরল জাতীয় কিছু। বড় যত্ন সহকারে সে দুটি হাতের মাঝে ধরে রাখা সেই বস্তুটিকে রান্নাঘরের বেসিনের মাঝে এনে রাখল। রান্নাঘরের ওয়ার্ড্রপ থেকে একটি তীক্ষ্ণ ফলাযুক্ত ধারালো ছুরি নিয়ে খানিক কি একটা যেন ভেবে নিল সে। চকিতে আবারও ফিরে গেল কাপড় কাচার মেশিনটার কাছে। আপাত দৃষ্টিতে দেখলে এই মুহূর্তে তার ভেতরটা ফাঁকা। খানিক আগে তার ভেতরে থাকা সেই জিনিসটা অন্তিম কার্য সম্পন্ন হয়েছে। তার খানিক অংশ এদিক ওদিক ছিটিয়ে ছিল বটে, তবে সে সামান্যই। ওয়াশিং মেশিনের ঢাকনাটা আবারও একবার সশব্দে বন্ধ করে স্পিন অপশনে ক্লিক করতেই সেই স্থানের কাঁটাযুক্ত প্রায় ফ্যানের ব্লেডের মতো অংশটি চক্রাকারে ঘুরতে ঘুরতে আশেপাশে লেগে থাকা সেই বস্তুর শেষ স্মৃতিচিহ্নটুকুও নিমেষে পরিষ্কার করে দিল। মুখে একটা তৃপ্তির হাসি দেখা দিল সেই নারীর। আবারও সে ফিরে গেল রান্নাঘরে। বেসিনে রাখা বস্তুটির ওপর সুনিপুণভাবে চালিয়ে দিল তার তীক্ষ্ণ ধারালো ছুরি। এক একটি খণ্ড ভাগ হয়ে সৃষ্টি হল স্তূপাকৃতি মাংসপিণ্ডর। এরপর সেই সকল খণ্ডগুলো এক এক করে ধুয়ে নিল সে। রান্নাঘরের আরেকদিকে ম্যারিনেট করে রাখা মশলার বাটিতে সেই সকল অংশগুলিকে ফেলে ভালোভাবে মাখিয়ে নিল। গ্যাস ওভেন জ্বালিয়ে তাতে গরম তেল ঢেলে নিচে অগ্নি সংযোগ করল। মুহূর্তের মধ্যেই একতাল মাংসপিণ্ড কড়াইয়ের তেলে সাঁতার কাটতে লাগল। এরপর বেঁচে যাওয়া খানিকটা মাংস প্যাকেটে ভরে ডিপ ফ্রিজে ঠান্ডা ঘরে রেখে দিল সে। হঠাৎই খিলখিলিয়ে উঠে নিজের মনেই যেন বিড়বিড় করে বলে উঠল, অশ্বত্থামা ইতি গজ। শেষ, এইবারে সব শেষ। সবটুকু নিজের মতো করে একা করে উঠতে পেরেছি, তাতে আমায় একজন দক্ষ শিল্পী বলাই যায়। এইবার সবটা আমার, সবটুকু আমার, একান্তই আমার একার। রাজা আর রাজত্ব দুই সুয়োরানীর দখলে। সুয়োরানী
নামটা বড্ড সেকেলে, তবে আমার জন্য একদম প্রযোজ্য। টকবক করে আগুনের আঁচে ফুটতে থাকা মাংসগুলিকে দেখতে দেখতে আলমারি পাশে রাখা মোবাইল ফোনে একটা নাম্বার ডায়াল করল সে। হ্যালো, নিবেদিতা কিন্ডারগার্টেন থেকে বলছেন? ফোনের ওই প্রান্ত থেকে ভেসে এলো একটি পুরুষ কণ্ঠ। হ্যাঁ বলছি। আমি সুদেষ্ণার মা কথা বলছি। বিকেল প্রায় 4টে বাজতে চলল, সুদেষ্ণা এখনো বাড়ি ফিরল না। স্কুল বাস আসতে এত দেরি করছে কেন? কোনো যান্ত্রিক সমস্যা হলো নাকি? আমাদের গাড়ি তো অনেকক্ষণ আগেই সমস্ত বাচ্চাদের নামিয়ে দিয়ে আবার গ্যারেজে ফিরে এসেছে। কেন, আপনার মেয়ে কি এখনো বাড়ি ফেরেনি? না দাদা, সেই জন্যই তো চিন্তা হচ্ছে। এত দেরি তো কখনো করে না সে। দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, আমি দেখছি ব্যাপারটা। আপনি চিন্তা করবেন না কিন্তু। চিন্তা করব না মানে? আপনারা এতটা দায়িত্বহীনতার পরিচয় দিলেন কিভাবে? আবার ঠান্ডা গলায় বলছেন আপনারা ব্যাপারটা দেখছেন। আই ওয়ান্ট মাই ডটার ব্যাক। কট করে ফোনটা কেটে যেতেই তড়িৎ গতিতে স্মার্টফোনের স্ক্রিনে আরও একটি নাম্বার ডায়াল করল সে। ফোনের ওই প্রান্ত থেকে একটি কঠিন পুরুষ কণ্ঠ বলে উঠল, হ্যাঁ বলো। ওগো ওগো, শুনছো? সুদেষ্ণা যে এখনো বাড়ি ফিরল না, 4টে বেজে গিয়েছে। কি বলছো এসব? এখনো বাড়ি ফেরেনি? কিন্তু কোনোদিন তো এত দেরি করে না। আচ্ছা, তুমি কি স্কুলে একবার ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম, কিন্তু ওখান থেকে তো জানালো যে স্কুল বাস অনেকক্ষণ আগেই সমস্ত বাচ্চাদের নিজেদের জায়গায় নামিয়ে দিয়ে ফিরে গিয়েছে। আমার ভীষণ ভয় হচ্ছে নিখিলেশ। রুক্মিণী, প্লিজ কাম ডাউন। এতটা ভেঙে পড়ো না। দেখো, হয়তো ও কোনো বন্ধুর সাথে তার বাড়ি গিয়েছে, হয়তো কেউ ফোন করে জানাবে তোমায় এই ব্যাপারে। তুমি এত ভেবো না, বুঝলে? আমি জানি তুমি আমাদের মেয়ের ব্যাপারে কতটা উদ্বিগ্ন। তুমি যে ওকে বড্ড ভালোবাসো সেটা আমি বুঝতে পারি। সেই বিয়ের প্রথম দিন, যেদিন তুমি ওকে কোলে করে বুকে আঁকড়ে ধরে বলেছিলে আজ থেকে তুমি ওর মা, সেদিন থেকেই আমি বড় নিশ্চিন্ত হয়েছিলাম। তুমি এসব নিয়ে এত ভেবো না, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, শান্ত থাকো। এরপর টেবিলের উপর রাখা টেলিফোনের রিসিভার হাতে নিয়ে সেই পুরুষটি বলে উঠল, সান্যালকে এক্ষুনি আমার কেবিনে পাঠাও। বলো হাতের কাজ ছেড়ে যেন এক্ষুনি আমার কেবিনে আসে। ইটস আর্জেন্ট। অফিসের রিসেপশনে বসে থাকা হর্স টেলের হলদেটে চুলের মেয়েটি কানে রিসিভার তুলে সংক্ষিপ্ত উত্তর দিয়ে বলে উঠল, হ্যাঁ স্যার, আমি জানিয়ে দিচ্ছি। স্যার আসবো? সান্যাল, প্লিজ কাম ইন। সুদৃশ্য কাঁচের কেবিনের দরজাটি মৃদু শব্দ করে বন্ধ হতেই সামনের গদিযুক্ত সোফায় শিরদাঁড়া টান টান করে বসল সান্যাল, ওরফে দিগ্বিজয় সান্যাল। ইভা অ্যানিমেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং কোম্পানিতে নয় করে তার কেটে গেছিল প্রায় 4টে বছর। ছোট একটা স্টার্টআপ কোম্পানি যখন গুটি গুটি পায়ে সকল প্রতিপক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে নিয়ে গেল এই কোম্পানির কর্ণধার নিখিলের সমাদদার, তখন কি আর কেউ ভাবতে পেরেছিল সেই কোম্পানি আজ ভারতের এক লিডিং কোম্পানিতে পরিণত হবে, যার শাখা প্রশাখা নিউ ইয়র্ক এবং জাপানের মতো উন্নত টেকনোলজিযুক্ত দেশগুলোতেও ছড়িয়ে পড়বে? তবে সেসব আজ অতীত। ইভা অ্যানিমেশন আজ নিজেদের দক্ষতা প্রমাণ করে দিয়েছে যে আমাদের ভারতবর্ষ কোনো অংশে কম নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহায়তায় আজ গণমাধ্যম তথা যন্ত্র মাধ্যমে থাকা সামাজিক যোগাযোগগুলো আরও বেশি মানুষের উপযোগী হতে পেরেছে। সান্যাল, আই ওয়ান্ট ইয়োর হেল্প। আমার মেয়ে মানে সুদেষ্ণা এখনো বাড়ি ফেরেনি। তুমি তো জানোই আমার বিজনেস রাইভেলরির কথা। ব্যবসায়িক সূত্রে বন্ধু হোক বা শত্রু, কোনোটারই আমার অভাব নেই। বড় চিন্তায় পড়েছি, বুঝলে? দেখো সান্যাল, তুমি শুধু এই কোম্পানির ম্যানেজার নও, বরং আমারও একজন বিশ্বস্ত বন্ধু।
এবং কর্মচারীও বটে। আজ একটা বিশেষ দিন, তুমি সেটা নিশ্চয়ই জানো। হ্যাঁ স্যার, আজ তো ব্রিটেনের একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে আমাদের কনফারেন্স মিটিং আছে। হ্যাঁ সান্যাল, আর আমি 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 চাই এই মিটিংটা তুমি অ্যাটেন্ড করো। কিন্তু আমি আমি কেন স্যার? এত টাকার বিজনেস ডিল, প্রজেকশন অ্যাপ্রুভাল, আমি কি একা পারবো? পারবে সান্যাল, নিশ্চয়ই পারবে। আসলে আমায় একবার সুদেষ্ণার স্কুলে যেতে হবে। তুমি তো জানোই ওই মেয়েটা আমার বেঁচে থাকার শেষ সম্বল, আর ওই আমার বিজনেসের উত্তরাধিকারী। আর ওদিকে অদিতিও খুব চিন্তায় রয়েছে, কারণ সুদেষ্ণা কখনো বাড়ি ফিরতে এত দেরি করে না। স্যার, আপনি ওর বন্ধুদের বাড়িতে একবার খোঁজ নিতে বলেছেন বৌদিকে? হ্যাঁ, সে বলেছি, কিন্তু একা মেয়েটি কি অত ধকল সইতে পারবে? আসলে সুদেষ্ণার জন্মের প্রায় কিছু মাস পরই আমার প্রথম স্ত্রী ইভানা মারা যায়। আমি আর ইভানা খুব যত্নে গড়ে তুলেছিলাম এই বিরাট ইভা অ্যানিমেশন ইন্ডাস্ট্রিকে। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আমরা যৌথভাবে নিজেদের পুঁজি বিনিয়োগ করে এই স্টার্ট আপ কোম্পানি শুরু করেছিলাম। এরপর একদিন মাত্র 7 দিনের জ্বরে আমায় ছেড়ে চলে গিয়েছিল কাজ পাগল মেয়েটা। প্রথমে ডেলিভারির ধকল সহ্য করতে পারেনি, তার মধ্যে এতগুলো বছর সে দিন রাত জেগে শরীরের ওপর অকথ্য অত্যাচার করার ফলে সুদেষ্ণাকে পৃথিবীর আলো দেখানোর পরই সে মারা গিয়েছিল। ওই ছোট্ট শিশুটাকে নিয়ে তখন আমার নাজেহাল অবস্থা। তবে ইভানার মৃত্যুটা আমার কাছে আজও একটা রহস্য, জানো তো সান্যাল। কারণ আধুনিক চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত হওয়ার পরও একটা মাত্র সামান্য জ্বরে কাউকে পৃথিবী ছাড়তে হয়। আজ আমাদের একমাত্র কন্যা সন্তান সুদেষ্ণা নিখোঁজ। তাকে যদি কেউ অপহরণ করেও থাকে তাহলে তো মুক্তিপণের জন্য এতক্ষণ আমাকে ফোন করতো। কিন্তু ছাড়ো ওসব, আমায় উঠতে হবে সান্যাল। আমি সমস্ত প্রজেক্ট ডিটেলস তোমাকে মেল করে দিয়েছি, তুমি দেখে নিও, ডিলটা ফাইনাল করো। ঠিক আছে, আমি আসছি। ড্রয়ার থেকে গাড়ির চাবিটা বের করে ব্লেজারের পকেটে ভরতে ভরতে গটগট শব্দে বুটের শব্দ তুলে ঘর থেকে বেরিয়ে গেলেন ইভা অ্যানিমেশনের কর্ণধার নিখিলেশ সমাদ্দার। কার পার্কিং জোনে পৌঁছে হাতে ধরে রাখা চাবিটির মধ্যে থাকা সুইচটি প্রেস করতেই বিপ বিপ শব্দ করে গাড়ির দরজাটা খুলে গেল। নিখিলেশ গাড়ির ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। সিট বেল্ট লাগিয়ে গাড়ির চাবি ঘুরিয়ে স্টার্ট করতে যাবেন, এমন সময় হঠাৎ ঘাড়ের ঠিক পেছনে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতেই রিয়ার ভিউ মিররে চোখ রেখে দেখতে পেলেন কালো পোশাকে ঢাকা একটা দীর্ঘ অবয়ব পেছন থেকে একটা দড়ি দিয়ে তার গলা চেপে ধরে রেখেছে। কানের কাছে ফিস ফিস করে ভেসে উঠল একটা কণ্ঠ। হ্যালো নিখিলেশ, রিমেম্বার মি? মিস্টার সমাদ্দার, শুনতে পাচ্ছেন? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ অফিসার, ওনাকে রেস্ট নিতে দিন। আপনাদের ইন্টারোগেশন করার অনেক সময় পাবেন আপনারা, কিন্তু এই অবস্থায় ওনাকে এইভাবে বিরক্ত করবেন না। একজন ডাক্তার হিসাবে এটাই আমার প্রধান কর্তব্য। তাছাড়া এই নার্সিংহোমের একটা নিয়মও আছে। আমি দুঃখিত ডক্টর, কিন্তু আমাদের যে হাত পা বাঁধা। ঠিক আছে, উনি বিশ্রাম নিক, আপনি বরং একটু বাইরে আসুন, কথা আছে। আধ বোঝা চোখ দুটো একবার খুলে নিজেকে আবিষ্কার করল একটা প্রাইভেট নার্সিং হোমের ঠান্ডা ঘরে। তার শরীরের বিভিন্ন জায়গায় লাগানো রয়েছে প্লাস্টিকের নল, যার মধ্যে থেকে ফোঁটা ফোঁটা করে ওষুধ এসে রক্তে মিশছে। ঘাড়ের পেছনটা অসহ্য যন্ত্রণা করছে, যেন কেউ সজোরে তার ঘাড়টা মুচড়ে দিয়েছে। নিখিলেশ একবার হাতে ভর দিয়ে বিছানায় উঠে বসতে চাইল, কিন্তু পরক্ষণে অনুভব করল তার সারা শরীর অসাড়। কাঁপা কাঁপা হাতে নার্সিংহোমের বিছানায় তার মোবাইল ফোনটি হাতে নিতে গেলে হঠাৎই একজন নার্স এসে উপস্থিত হল সেই ঘরে। অস্পষ্ট ঘোলাটে চাহনি মেলে সেই দিকে তাকিয়ে নিখিলেশ। নার্সের সারা শরীর সাদা পোশাকে ঢাকা, তার দিকে তাকিয়ে স্মিত হেসে
সাদা পোশাকটির পকেট থেকে একটা বিশেষ ধরনের শিশি বার করে এক ধরনের ওষুধ ইঞ্জেকশনের মাধ্যমে সেই সেলাইনের বোতলটিতে প্রবেশ করিয়ে ফিস ফিস করে বলে উঠল, ডার্লিং, আমি দুঃখিত। তোমায় এইভাবে দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। তবে এখন থেকে তোমায় যে বাকি জীবন এইভাবেই কাটাতে হবে। আবারও ঘোলা চোখ মেলে তাকিয়ে রইল নিখিলেশ। তার ঠোঁট দুটি কেঁপে উঠল। সে যেন কিছু একটা বলতে চাইছে, কিন্তু পারছে না। ফ্যাল ফ্যাল করে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল নিখিলেশ। খানিকক্ষণের মধ্যেই তার চোখ দুটো ঘুমে বুজে উঠল। ধীরে ধীরে তার মাথাটা নুইয়ে পড়ল বিছানায়। এদিকে ডাক্তারের কেবিনে লালবাজারের দুঁদে গোয়েন্দা পুলিশ সুবিনয় অ্যাপেলো নার্সিংহোমের ডাক্তার দিব্যেন্দুকে প্রশ্ন করল, আচ্ছা, পেশেন্টের এখন বর্তমান অবস্থা কেমন? অবস্থা ভালো না সুবিনয় বাবু। ঘাড়ের কাছে একটা শিরা ছিঁড়ে গিয়ে ইন্টারনাল ব্লিডিং হয়েছে। গলার কাছে স্পষ্ট দড়ির দাগ। পেছন থেকে কেউ সজোরে দড়ি জাতীয় জিনিস দিয়ে ফাঁস লাগালে যেমনটা হয়, ঠিক এখানেও সেটাই হয়েছে। ঘাড়ের আশেপাশে রক্তনালী ফুটে উঠেছে। অক্সিপিটাল নিউরালজিয়া নামক এই নার্ভের সমস্যার জন্ম হয়েছে। ঠিক মতো চিকিৎসা না করালে তিনি পক্ষাঘাতে পঙ্গু হয়ে যেতে পারেন, বা বেঁচে থাকলেও তাকে অন্যের উপর নির্ভর করেই গোটা জীবনটা কাটাতে হতে পারে। তবে মেডিসিন পড়লে এবং ফিজিওথেরাপির দ্বারা তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। তবে সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। সত্যি ভর দুপুরে এমন ঘটনা বিরল। গাড়ির লক খুলে তারই অজান্তে বসে গুপ্ত ঘাতক যেভাবে হামলা চালালো, এতে সত্যি তার বুদ্ধিমত্তার প্রশংসা করতে হয়। সেদিন যদি উনি সেই অবস্থাতেও হর্ন না বাজাতেন তাহলে জানি না কি হতো। সিসিটিভি ফুটেজেও সেই সময়কার কোনো ফুটেজ পাওয়া যায়নি। এত বড় একটা মাল্টিপ্লেক্সে এমন ঘটনা সত্যি বিরল। ওনার হর্ন শুনেই তো সেখানকার সিকিউরিটি এসে ওনাকে উদ্ধার করেন, এবং ওনার কোম্পানির ম্যানেজার দিগ্বিজয় সান্যাল আমাদের ইনফর্ম করেন। তবে যেই ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভাবাচ্ছে সেটি ওনার গাড়ির ডিকিতে একটি বছর চারেকের মেয়ের কাটা আঙুল পাওয়া গেছে। হ্যাঁ অফিসার, আমি এই আঙুল ল্যাব টেস্টিংয়ের জন্য পাঠিয়েছি। ওর ডিএনএ স্যাম্পেল আমি আপনাকে মেল করে পাঠিয়ে দেব। আশা করছি সিস্টেমের তথ্য থেকে আপনি নিশ্চয়ই ওটা কার আঙুল সেটা খুঁজে বার করতে পারবেন। সে তো করতেই হবে, তবে এই কেসটা ভীষণ জটিল ডাক্তার। এদিকে কালকেই ওনার মেয়ের মিসিং কমপ্লেনও রেজিস্টার করা হয়েছে। কাল থেকেই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে মেয়ের বাবার উপর এমন প্রাণঘাতী গুপ্ত হামলা, আবার তারই গাড়ির ডিকিতে একটা কাটা আঙুল উদ্ধার করা, না, ব্যাপারটা ক্রমশ জটিল হচ্ছে। এনিওয়ে ডাক্তার দিব্যেন্দু, আমি আজ আসি। আমি একবার হেড অফিস যেতে হবে। আজ তো পেশেন্টের বয়ান নেওয়া গেল না। দেখি কাল যদি ওনার শারীরিক অবস্থার একটু উন্নতি হয় তাহলে আমাদের তদন্তে একটু সুবিধা হবে। হাসপাতাল থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে একবার সুদৃশ্য কাঁচে ঢাকা ইমার্জেন্সি ইউনিটে চোখ রাখলেন গোয়েন্দা প্রবর। নিখিলেশের ক্লান্ত বিধ্বস্ত শরীরটি তখনও ওষুধের ঘোরে আচ্ছন্ন। সেই দিকে একবার তাকিয়ে তিনি পকেট থেকে তার মোবাইল ফোনটা বের করে ফোন বুক থেকে একটা নাম্বার ডায়াল করলেন। হ্যালো, আমি কি যতীন মিত্রের সাথে কথা বলছি? শুনতে থাকুন আজকের গল্প, লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে জিতুতা সিরিজের অপাপবিদ্ধ। হ্যাঁ, আমি যতীন মিত্র। আপনার পরিচয়? ফোনের ওই প্রান্ত থেকে কি বলে উঠল ঠিক শোনা গেল না বটে, তবে সহজে অনুমান করতে পারলাম যে যিনি ফোন করেছেন তিনি সম্ভবত জিতুদার সাহায্য প্রার্থী। কারণ খুনের চেষ্টা, কোনো একজনের নিখোঁজের ঘটনা, এমনই টুকরো টুকরো কথা
আমার কানে এলো, নাকে ভেসে এলো রহস্যের গন্ধ। ফোনটা রেখে সোফায় ধপাস করে বসে পড়ল জিতুদা। স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে খানিক কি যেন একটা দেখে নিল সে। এরপর আমার দিকে তাকিয়ে বলল, তাপস, প্রস্তুত হয়ে নে, আমাদের এক্ষুনি বিভাগে গ্রিন ভিউ অ্যাপার্টমেন্টে যেতে হবে, বেশিক্ষণ সময় নেই। আরে আমি তো যেতে এক পায়ে খাড়া, কিন্তু সকালে জগা জেঠু আসবে বলেছিলেন, কি যেন একটা গুড নিউজ আছে বললেন, দেখা হলে বলবেন নাকি। তিনি তো এখনো এসেই পৌঁছলেন না। আমার কথা শেষ হতে না হতেই হঠাৎই বাইরে একটা গাড়ি এসে দাঁড়ালো। কালো কাঁচে ঢাকা ইন্ডিগো গাড়িটা যে প্রখ্যাত রহস্য উপন্যাসিক জগদীশ গাঙ্গুলির, তাতে কোনো সন্দেহ নেই। দরজার বেলটা সশব্দে আর্তনাদ করে উঠতেই আমি গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম একটা বড় প্যাকেট বগল দাবা করে সদাহাস্য মুখে দাঁড়িয়ে আছেন জগা জেঠু। ভাই তাপস, আজ যে আমার বড়ই খুশির দিন। আমার নতুন রহস্য উপন্যাস দি মাস্ক ম্যান প্রথম দিনেই বাজিমাত করেছে। প্রথম এডিশনের 200 কপি বিক্রি হয়ে গিয়েছে। তাই তোমাদের সবার জন্য আমি এই বইটি এবং বলরাম ঘোষের মিষ্টি নিয়ে এসেছি। বাহ, এত সুখবর জগদীশবাবু! আপনার সাফল্যে আমরা সত্যিই গৌরবান্বিত। আপনার গল্পগুলো সত্যি নজর করা বটে, সহজ সাবলীল ভাষায় লেখা, যা সহজেই সাধারণ পাঠকের মন ছুঁয়ে যায়। তবে আমি যদি ভুল না হই, তাহলে এটা নিশ্চয়ই আমাদের কলকাতায় ওই সিরিয়াল কিলিংয়ের ঘটনা থেকে অনুপ্রাণিত। চোখ দুটো গোল গোল করে কপালে তুলে জগা জেঠু জিতুদার দিকে তাকিয়ে বলে উঠলেন, আপনি তো বইটি এখনো পড়েও দেখেননি, তাহলে বইটিতে কি লেখা আছে জানলেন কিভাবে মশাই? ওই যে বইয়ের নাম দি মাস্ক ম্যান, অর্থাৎ যে মুখোশের আড়ালে থেকে অপরাধের সাথে যুক্ত। আমাদের আগের কেসটাতে সোশ্যাল মিডিয়াতে দৌলতে মিথ্যে পরিচয় দিয়ে সেই পুলিশ অফিসার যেভাবে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে গিয়েছিলেন, সেই কেসটিতে আপনিও যে ছিলেন। যাক সেসব। আচ্ছা, আপনার কোনো গল্পে এমন ঘটনার কোনো উল্লেখ রয়েছে যেখানে একজন বাবাকে তার মেয়ের নিখোঁজ হওয়ার পরে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিংবা তারই গাড়িতে তার উপর হামলা চালানো হয়েছে এবং গাড়ির ডিকিতে একটা বাচ্চার কাটা আঙুল পাওয়া গিয়েছে? বলেন কি মশাই, এ তো হাইলি সাসপিশিয়াস। যদি না থাকে তাহলে এমনই কিছু আপনার পরবর্তী উপন্যাসে যোগ করার সময় চলে এসেছে। নতুন কোনো কেস নাকি যতীনবাবু? হ্যাঁ, সেও বলতে পারেন, তবে বড়ই জটিল এই কেস। একটু যদি বিস্তারিতভাবে বলতেন তাহলে ভালো হতো মশাই। বিস্তারিত বিবরণী এখনও আমিও ঠিক জানি না, তবে এটুকু জানি যে সকল ঘটনার আড়ালে এমন কিছু ঘটে চলেছে যা কারোরই নজরে আসছে না। মাটির তলায় পড়ে রয়েছে মৃতদেহের স্তূপ, কিন্তু তার গন্ধ পাওয়া তো দূরস্থ, তাকে উদ্ধারও করা যাচ্ছে না। আচ্ছা তাপস, তুই ইভা অ্যানিমেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সির ব্যাপারে কিছু জানিস? হ্যাঁ, ওই তো বর্তমান সময়ের সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, যার বছরে টার্নওভার প্রায় 200 কোটি টাকা। কোম্পানিটি শুরু করেছিলেন নিখিলেশ সমাদ্দার এবং ওনার স্ত্রী ইভান, আজ থেকে তাও প্রায় 7 বছর আগে। নিখিলেশ এবং ইভান দুজনেই ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি নিয়ে রোবোটিক সায়েন্সে পিএইচডি করেন। এরপর তারা সাম্প্রতিক সময়কালে শিক্ষাক্ষেত্র তথা কর্মক্ষেত্রের প্রয়োজনীয়তাকে লক্ষ্য রেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে প্রযুক্তিগত আরও শক্তিশালী এবং অ্যানিমেশনের দিকটা আরও বেশি সক্রিয় করে বাজারে ওই বিভিন্ন ওয়েবসাইটগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করে। ফিল্ম ইন্ডাস্ট্রির ভিএফএক্স তথা ভিজুয়াল এফেক্ট এবং সিজিআই মানে কম্পিউটার জেনারেটেড ইমাজিনারিকে ব্যবসায়িক দিক থেকে আরও বেশি পরিমাণে হাইলি কনফিগার করে বাজারে বিপুল অর্থের বিনিময়ে বিভিন্ন ছোট বড় কোম্পানির কাছে বিক্রি করে। তাছাড়া অ্যান্টিভাইরাস, মোবাইল গেমস এগুলো তো রয়েছে। এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি জিতুদা। আমি নিজেও প্রযুক্তিবিদ্যার ছাত্র, তাই ইভা অ্যানিমেশনের ব্যাপারে সবটাই জানি। কিন্তু জিতুদা, কি হয়েছে বলো তো? কি হয়েছে সেটা বিস্তারিতভাবে এখানে বসে বলতে পারবো না, তার কারণ যতটা শুনলাম তাতে এই কোম্পানির কর্ণধার নিখিলেশের ওপর প্রাণঘাতী হামলা হয়ে গিয়েছে এবং বর্তমানে তিনি অ্যাপোলো নার্সিংহোমে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। এদিকে সেই একই দিনে তার মেয়েও নিখোঁজ। স্কুল থেকে দুপুরে ফিরে না এলে ওনার স্ত্রী নিখিলেশকে ফোন করে সবটা জানান। ওই দিন তাদের একটি বাইরের কোম্পানির সাথে কনফারেন্সের মিটিং ছিল।
স্বাভাবিকভাবেই তিনি নিজের একমাত্র মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনা জানতে পেরে তিনি তার ম্যানেজারকে সমস্ত কাজের দায়িত্ব দিয়ে বিল্ডিংয়ের পার্কিং জোনে গিয়ে স্থানে কোনো এক অজানা আততায়ীর দ্বারা আক্রান্ত হন। তার গাড়িতে ওঠার আগেই সেই আততায়ী গাড়ির ব্যাকসিটে বসে তারই অপেক্ষা করছিল। আমি যতদূর শুনলাম, লালবাজারের গোয়েন্দা বিভাগের পুলিশ অফিসার সুবিনয়ের কাছে ওই একই দিনে তার গাড়ির ডিকিতে একটি বছর 4 মেয়ের কাটা আঙুল পাওয়া গিয়েছে। আচ্ছা জিতুদা, এই সকল ঘটনার মধ্যে কয়েকটি বিষয় কিন্তু এখনো বুঝতে পারলাম না। নিখিলেশ বাবুর স্ত্রী ইভান যতদূর জানি মারা গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এবং নিউজের দৌলতে আমরা সকলেই এই খবর জানি, এবং এও জানি কয়েক বছর আগে তিনি দ্বিতীয় বিয়েও করেছেন। আমি জানতে চাই যে এই যে দ্বিতীয় পক্ষের স্ত্রী, উনি কোথায়? তোমার মুখে একবারও তো তার নাম শুনলাম না। এদিকে দেখো, অদ্ভুতভাবে নিখিলেশ বাবুর বাড়িতে একটা বাচ্চা মেয়ের কাটা আঙুল খুঁজে পাওয়া গিয়েছে। তিনি আবার নিজেও ভিকটিম, যিনি অ্যাপেলোতে ভর্তি। না গো, সবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার এই যে মিসিং লিঙ্ক, এটা আমাদের খুঁজে বের করতে হবে। সাবাস তাপস, আমার সাথে থাকতে থাকতে দেখছি তোর বুদ্ধিটাও তীক্ষ্ণ হয়ে উঠছে। তুই যে মিসিং লিঙ্কটার কথা বলছিস সেটা হলো সময় এবং উপস্থিতি। আমি ব্যাপারটা তোদের মধ্যে বুঝিয়ে বলছি, শোন। আমার কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে তার ভিত্তিতে দুপুর 4টের সময় নিখিলেশ বাবুর কাছে তার স্ত্রীর কল আসে, এবং সম্ভবত সেটি তার মেয়ের নিখোঁজ বার্তা ছিল। ঠিক 4:30 তিনি অফিস ছেড়ে পার্কিং জোনে গিয়ে তার গাড়িটা স্টার্ট করেন, এবং সম্ভবত তখনই কেউ একজন পেছন থেকে এসে তার গলা চেপে ধরে। তিনি সেই অবস্থাতেও কোনো ক্রমে 2 হাত বাড়িয়ে হর্ন টিপতেই সেখানকার সিকিউরিটি এসে তাকে উদ্ধার করে। পরে তার অর্ধচেতন দেহটা নিয়ে তার ম্যানেজার এবং অফিসের বাকি স্টাফেরা হসপিটালে নিয়ে যান। এরপর পুলিশ এসে একটা রুটিন এনকোয়ারি করে, এবং তদন্তের সময় সেই গাড়ির ডিকিতে একটা আঙুল পাওয়া যায়। ওকুস্থলে উপস্থিত ফরেন্সিক বিভাগের একজন অফিসার সেই আঙুল পরীক্ষার পরে জানতে পারেন যে সেটা একটা বছর 4 মেয়ের কাটা আঙুল। তবে সেটা গাড়ির ডিকিতে কি করে এলো সেটাই হচ্ছে রহস্য। এ তো গেল রহস্যের প্রথম ভাগ। আঙুলটা ফরেন্সিকে গিয়েছে, এবং অ্যাপোলো নার্সিংহোমের একজন ডাক্তার, যার নাম সম্ভবত দিব্যেন্দু, তিনি সেই আঙুলের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে সেটি পাঠাবেন গোয়েন্দা বিভাগের কাছে। এখানে একটি প্রসঙ্গে বলে রাখা ভালো যে 1950-এর দশক থেকেই প্রতি কোষে ক্রোমোজোমের সংখ্যা গণনা বা ডিএনএ টেস্টিং শুরু হয়েছিল, যাতে যে কোনো ধরনের জেনেটিক ডিসঅর্ডার বা জেনেটিক ব্যাধির পূর্বাভাস নির্ণয় করে তাকে বাতিল করে দেওয়া যায়। এই পরীক্ষাটি সম্পূর্ণ ক্রোমোজোম বিশ্লেষণ করার পাশাপাশি আণবিক জেনেটিক্স ও জিনোমিক্সের ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত করার জন্য জেনেটিক পরীক্ষার প্রসারিত হয়েছে, যা পৃথক জিনের কিছু অংশ বা এমনকি ডিএনএর একক নিউক্লিওটাইড অক্ষর স্তরের পরিবর্তন শনাক্ত করতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের মতে 2000-এরও বেশি জেনেটিক অবস্থার জন্য পরীক্ষাগুলো উপলব্ধ হয়েছে। তাই আমার দৃঢ় বিশ্বাস যে ওই আঙুলের ডিএনএ নির্ধারণ এবং শনাক্তকরণ সম্ভব হলে ডেটাবেসে সংরক্ষিত ডিএনএ রিপোর্টের সাথে ম্যাচ করলেই ওই আঙুলটা ঠিক কার বা কোন ভিকটিমের সেটা জানা যাবে। এবার আসি রহস্যের দ্বিতীয় ভাগে। নিখিলেশের মেয়ে নিখোঁজ হওয়ার পরে তার স্কুলে নিখিলেশের দ্বিতীয় পক্ষের স্ত্রী ফোন করে তার মেয়ের ব্যাপারে জানতে চাওয়ায় তারা বলে যে স্কুলের গাড়ি 1 ঘন্টা আগে, মানে ঠিক 3টের সময় সমস্ত বাচ্চাদের তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গিয়েছে। তাহলে নিখিলেশের মেয়ে কোথায়? এতগুলো ঘটনা ঘটে গেল, কিন্তু নিখিলেশের স্ত্রীকে হাসপাতালে দেখা যায়নি। কিন্তু কেন? তার মেয়ে যে মিসিং সেটা জানায় কোম্পানির ম্যানেজার। এরপরেই তো আত্মঘাতী হামলা এবং ডিকিতে কাটা আঙুল খুঁজে পাওয়া যায়। অফিসারের কাছ থেকে নিখিলেশের বাড়ির ঠিকানাটা নিয়েছি। 3টে থেকে 4টের এই 1 ঘন্টার ফুটেজ আমাদের স্কুল থেকে সংগ্রহ করতে হবে। এরপর 3:30 থেকে 4:30 সময়কার ফুটেজও জরুরি, যদিও শুনেছিলাম সেটা নাকি অফিসের মেন সার্ভার থেকে মুছে ফেলা হয়েছে। বাকি রইল নিখিলেশের বয়ান, তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া এবং সর্বোপরি নিখিলেশের ফ্ল্যাটে গিয়ে তার স্ত্রীর সাথে দেখা করা। সময় হাতে খুবই কম। 1.5 ঘন্টার একটা রহস্যময় মায়াজাল গোটা কেসটাকে ঘিরে রেখেছে। শোন, এই মুহূর্তে আমার তোদের কাছ থেকে একটা সাহায্যের দরকার। তুই আর জগদীশবাবু এই মুহূর্তে হাসপাতালে গিয়ে নিখিলেশবাবুর খোঁজ নে। এরপর তার মেয়ে যেই স্কুলে পড়তো সেই স্কুলের 3:30 থেকে 4:30 ফুটেজ জোগাড় কর। আমি আর সুবিনয় মিলে নিখিলেশবাবুর স্ত্রীর সাথে দেখা করে আসি। রাতে ভিড়ে বাকি কথা হবে।
প্রথমে ভেবেছিলাম তোদেরও নিয়ে যাব, কিন্তু এইভাবে একটা জায়গায় একই সাথে যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এদিকে সেই ছোটো মেয়েটার কী অবস্থা এখনও জানি না। শুনেছি কোনো রানসাম মুক্তিপণের কোনো ফোন আসেনি। এটা অপহরণ নাকি এর পেছনে কোনো কারণ রয়েছে সেটাও জানি না। যাই হোক, দেরি করিস না। আর হ্যাঁ, তোদের গেট আপটা একটু পরিবর্তন করা দরকার। পুলিশের সাদা গাড়িটা যখন নিখিলেশ বাবুর ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো, তখন হাত ঘড়িতে সময় প্রায় সন্ধে 5টা পেরিয়েছে। অ্যাপার্টমেন্টের গেট কিপারে এসে লোহার গেটটা খুলে দিতেই জিতু তাকে নিয়ে জিপটা এসে দাঁড়ালো পিচ ঢালা রাস্তার পাশে। অ্যাপার্টমেন্টটি বেশ সাজানো। এক নজরে দেখে বোঝাই যায় এখানে যারা থাকেন তারা প্রত্যেকে উচ্চবিত্ত। ঠিক এমন সময় লালবাজারের গোয়েন্দা পুলিশ সুবিনয়ের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ঢুকল। নোটিফিকেশন পেতেই সুবিনয় বাবু জিতুদার দিকে এক ঝলক দেখে নিয়ে নিজের হোয়াটসঅ্যাপ খুলে গভীর মনোযোগের সাথে কি যেন একটা দেখল। তাঁর ভ্রুজোড়া কুঁচকে উঠল নিমেষের মধ্যে। যতীনবাবু ডিএনএ ম্যাচ করে গেছে। এইমাত্র ফরেন্সিক থেকে রিপোর্ট পেলাম। প্রথমে আমাদের সুদেষ্ণা নিখিলেশের মেয়ের জন্মবৃত্তান্ত সংগ্রহ করতে হয়েছিল। সেটা অবশ্য খুব একটা কঠিন কাজ ছিল না। প্রথমে ওর স্কুলে গিয়ে বার্থ সার্টিফিকেট সংগ্রহ করি। এরপর খোঁজ খবর নিয়ে ডিভাইন নার্সিং হোমে, যেখানে ওর জন্ম হয়েছিল, সেইখানে গিয়ে তখনকার ডেটাবেসে তার শরীর থেকে সংরক্ষিত ডিএনএ এই কাটা আঙুলের সাথে ম্যাচ করতেই রেজাল্ট পজিটিভ এসেছে। তবে একটা বিষয় জানতে পেরেছি মিস্টার মিত্র। সেটা কি সুবিনয়বাবু? NEOH অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সাধারণত তাদেরই ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে যাদের কোনো না কোনো জেনেটিক ডিসঅর্ডার রয়েছে বা জিন জাতীয় কোনো ত্রুটি। এবং আমরা জানতে পেরেছি যে সুদেষ্ণা একজন স্পেশাল চাইল্ড। এবার আপনি প্রশ্ন করতেই পারেন, স্পেশাল চাইল্ড হয়েও বাকিদের সাথে নিবেদিতা কিভাবে কিন্ডারগার্টেনে অ্যাডমিশন পেল? আমি জানতে পেরেছি তার শারীরিক কোনো ত্রুটি সেভাবে ছিল না বটে, তবে নানান রকম মানসিক সমস্যায় জর্জরিত ছিল সে। যখন তখন অ্যাগ্রেসিভ হয়ে উঠত, কাছের মানুষদের আক্রমণ করত। ছোট থেকেই তার মেডিকেল ট্রিটমেন্ট এবং সাইকোলজিক্যাল থেরাপি চলছে। বর্তমানে সে অনেকটাই সুস্থ বলে জানা গিয়েছে। এনিওয়ে, লেটস গেট ইন। নিখিলেশের স্ত্রীর সাথে কথা বলাটা ভীষণ জরুরি মিস্টার মিত্র। জিতুদার একটাও কথা না বাড়িয়ে গভীর মনোযোগের সাথে কি যেন একটা ভাবতে লাগলো। ধীরে ধীরে দুজনে এগিয়ে গেল নিখিলেশ বাবুর ফ্ল্যাটের দিকে। কলিং বেল মারতে দরজাটা ভেতর থেকে খুলে গেল। তারা দেখতে পেল পাতলা ফিনফিনের শাড়ি পরিহিত 1 বছর 30-এর মহিলা দরজা আগলে দাঁড়িয়ে রয়েছেন। নমস্কার, আমি সুবিনয়, কলকাতার স্পেশাল ব্রাঞ্চ, আর ইনি প্রাইভেট ইনভেস্টিগেটর মিস্টার যতীন মিত্র। আমরা দুটি কারণেই আপনার কাছে এসেছি। আমাদের কিছু জিজ্ঞাসাবাদ রয়েছে। আমরা কি ভিতরে আসতে পারি? আপনারা পুলিশের লোক? আপনাদের আইডেন্টিটি কার্ডটা একবার দেখতে পারি? মহিলার কথা শুনে সুবিনয় জিতুদার দিকে একবার চেয়ে নিল। জিতুদার চোখের ইশারায় বুঝিয়ে দিল যে পরিচয়পত্র না দেখালে তিনি আমাদের কোনো রকম সহযোগিতা করবেন না। সুবিনয় এবং জিতুদা পকেট থেকে নিজেদের পরিচয়পত্র বের করে দেখাতেই মহিলাটি বলে উঠল, ক্ষমা করবেন, আসলে আজকাল চারিদিকে যেভাবে চোর জোচ্চোরে ভরে গিয়েছে, তাতে কাউকে হঠাৎ করে বিশ্বাস করাটা বেশ কঠিন। আসুন, আপনারা ভেতরে আসুন, প্লিজ কামেন। সশব্দে দরজাটা বন্ধ করে সেই মহিলাটি এইবার আমাদের একটি সোফা দেখিয়ে বসতে বলে নিজেও একটা সোফায় বসে পড়ল। বলুন অফিসার, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? মিসেস সমাদ্দার, আপনার মেয়ে যে আজ মিসিং, সেই ব্যাপারে থানায় কমপ্লেন করেননি কেন? এতটা সময় পেরিয়ে গেল অথচ আমাদের কাছে এই ব্যাপারে কোনো খবরই নেই। আরও একটা বিষয়, আপনার স্বামীর ওপর যে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে সেটা কি জানেন? হোয়াট? নিখিলেশের ওপর হামলা হয়েছে? কই, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। জানেন না? স্ট্রেঞ্জ। আপনাকে কি হাসপাতাল কিংবা নিখিলেশের অফিস থেকে কোনো ফোন করা হয়নি? মিস্টার মিত্র, ওনাকে কল করা হয়েছিল কিন্তু বারবার ফোন সুইচড অফ বলছিল। আমি নিজেও অনেকবার চেষ্টা করেও পাইনি। তবে আশ্চর্য লাগছে এটা ভেবে যে তিনি এখনও থানায় জানাননি কেন। আমরা তো পুরো বিষয়টা জানতে পারলাম ওনার উপর হামলা হওয়ার পর। দেখুন সুবিনয়বাবু, আমি আমার স্বামীর আসার অপেক্ষা করছিলাম। উনি এসে গেলে আমরা একসাথে সুদেষ্ণাকে খুঁজতে যেতাম, তবে
এখন যা শুনছি তাতে তো আমার হাত পা কাঁপছে। এখন এখন কেমন আছে সে? মিসেস সমাদ্দার, নিখিলেশবাবু এখন নার্সিংহোমে ভর্তি রয়েছেন। অফিসের ম্যানেজারও হয়তো বাড়ি এসে জানাতে পারেনি, হয়তো ওর উপরেই কাজের কনফারেন্সের মিটিংয়ের দায়িত্ব ছিল। তবে আপনার মেয়ের মিসিংয়ের ব্যাপারে আমাদের সন্দেহের তালিকায় কিন্তু আপনার স্বামী রয়েছে। মানে কি যাতা বলছেন আপনি? আপনি শান্ত হন মিসেস রুক্মিণী সমাদ্দার। হ্যাঁ, রুক্মিণী দেবী, আপনি বিচলিত হবেন না। আগে আমাদের ব্যাপারটা পুরো শুনুন। আপনি কি চান না আপনার মেয়েকে যে বা যারা গুম করেছে তাদের শাস্তি হোক? হ্যাঁ চাই সুবিনয় বাবু, কিন্তু যা শুনছি তাতে আমি ভীষণভাবে বিভ্রান্ত হয়ে পড়েছি। ম্যাডাম, আজ ঠিক দুপুর 4টের সময় ইভা অ্যানিমেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি কোম্পানির যে মাল্টি স্টোর বিল্ডিং রয়েছে তার পার্কিং লজে গাড়ির ভেতরে তার উপর কোনো এক আততায়ী হামলা চালায়। সেই গাড়ির ব্যাকসিটে আমরা একটি মেয়ের কাটা আঙুল পাই এবং আমরা তদন্ত করে জানতে পারি সেটা আপনার মেয়ে সুদেশনার কাটা আঙুল। তবে কয়েকটি বিষয় এখনও স্পষ্ট নয়। যদি হামলাকারী নিজেই সুদেশনাকে কিডন্যাপ করে তাহলে সে মুক্তিপণ না চেয়ে গাড়ির ডিকিতে কাটা আঙুল রাখবে কেন? আর নিখিলেশের ওপর আত্মঘাতী হামলাই বা করবে কেন? আমি 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 কিচ্ছু বুঝতে পারছি না মিস্টার মিত্র, সবটাই বড্ড গোলমেলে। হ্যাঁ, গোলমেলে তো বটেই, তবে এর জট আমি ছাড়াবো। এর শেষ না দেখে আমি ছাড়বো না। আমিও এর শেষ দেখতে চাই মিস্টার মিত্র, কিন্তু আমার মেয়ে সে কোথায়? এর খবর আমিও জানি না মিসেস সমাদ্দার, তবে আশা করি খুব শীঘ্রই জানতে পারবো। তার আগে নিখিলেশের সুস্থ হওয়াটা ভীষণ প্রয়োজন, নইলে এই তদন্তের সুরাহা এত সহজে হবে না। আচ্ছা মিসেস সমাদ্দার, সুদেশনা মানে আপনার মেয়ের নামে কি কোনো ইন্স্যুরেন্স পলিসি ছিল? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? সেটা পরে বলছি, তবে তার আগে আমায় বলুন যে কত টাকার ইন্স্যুরেন্স করিয়েছিলেন? মিস্টার মিত্র, আমি যতদূর জানি 1.5 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স পলিসি তার নামে করানো হয়েছিল। সেটা কবে, মানে যখন করানো হয়েছিল তখন ওর বয়স কত ছিল? সুদেশনার 2 বছর বয়সে তার নামে লাইফ ইন্স্যুরেন্স করানো হয়েছিল মিস্টার মিত্র, এবং তার প্রিমিয়াম আমার স্বামী দিত। ওর 25 বছর বয়স হলে সেই পলিসি ম্যাচিওর হবে। খানিক কি যেন চিন্তা করে জিতুদা আবারও বলে উঠল, ম্যাডাম, আমার আরও কিছু প্রশ্ন রয়েছে, আশা করব আপনি সেগুলোর যথাযথ উত্তর দেবেন। বলুন। ম্যাডাম, ইভা অ্যানিমেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং কোম্পানির শেয়ার সম্প্রতি পড়ে গিয়েছিল, তাতে কোম্পানির বেশ খানিকটা লোকসানও হয়ে গিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার জার্নাল থেকে জানা গিয়েছে এই কোম্পানির শেয়ার বিগত 2 বছরে এতটাই পড়ে গিয়েছে যে কোনো কোম্পানি ইভা অ্যানিমেশনের শেয়ার কিনতে চাইছে না। এই ঘটনার সত্যতা কতটা? দেখুন মিস্টার মিত্র, আমি নিতান্তই একজন সামান্য হাউসওয়াইফ। নিখিলেশের প্রথম স্ত্রীর মৃত্যুর 1 বছর পরে আমি নিখিলেশের স্ত্রী হিসেবে এই বাড়িতে পা দিই। ওর ব্যবসার ব্যাপারে যতদূর জানি ইদানিংও বেশ প্রেশারের মধ্যে থাকতো। কি একটা যেন প্রজেক্ট নিয়ে বেশ চিন্তার মধ্যে ছিল। বারবার বলতো যে আরও কয়েক কোটি টাকা ইনভেস্ট করলে কোম্পানি আবারও আগের অবস্থায় ফিরে যাবে। ইভা অ্যানিমেশন ইদানিং রোবোটিক ফরমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বেশ তৎপর হয়ে উঠেছিল, এবং আজ তাদের একটি ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে মিটিংও ছিল, যার জন্যে সারা রাত জেগে সে প্রজেক্ট এবং প্রেজেন্টেশন তৈরি করেছে। তারপরেই তো মেয়ের নিখোঁজ সংবাদ, এবং বাকিটা আপনারা জানেন। আজ দুপুরে 2টো থেকে 3টের মধ্যে আপনি কোথায় ছিলেন মিসেস সমাদ্দার? কেন? বাড়িতে ছিলাম। এর কোনো প্রমাণ আছে যে আপনি বাড়িতেই ছিলেন? কি বলতে চাইছেন মিস্টার মিত্র? মিসেস সমাদ্দার, প্লিজ উত্তেজিত হবেন না। আসলে নিখিলেশের ওপর হামলা এবং আপনার মেয়ের নিখোঁজ হওয়া এই দুটি ঘটনার একে অপরের সাথে যুক্ত, তাই কেউই সন্দেহের বাইরে নেই মিসেস সমাদ্দার। আপনারা বলতে কি বোঝাতে চাইছেন মিস্টার মিত্র? আপনি কিন্তু এইবার আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি আমার মেয়েকে কেন অপহরণ করতে যাব? এতে আমার স্বার্থ কি? আর আপনারা বলতে কি আপনি নিখিলেশকেও সন্দেহ করছেন? সেটা ক্রমশ প্রকাশ্য মিসেস সমাদ্দার। আজ তাহলে আমরা উঠি, প্রয়োজনে আবারও আসবো। দেখুন মিস্টার মিত্র, আপনারা প্রথমবার আমার বাড়িতে এসেছেন, আপনাদের সেবা না করে তো ছাড়তে পারি না। আমার মেয়েটা স্যান্ডউইচ খেতে ভীষণ ভালোবাসতো, তাই আমি সকলের জন্য চিকেন স্যান্ডউইচ তৈরি করেছি, সাথে কফিও রয়েছে। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। খানিক সময় পরে একটা ট্রে হাতে ঘরে এসে ঢুকলেন রুক্মিণী সমাদ্দার। ট্রেতে 3 পেয়ালা চা এবং প্রত্যেকের জন্য 3টে করে চিকেন স্যান্ডউইচ শোভা পাচ্ছে। প্লেটগুলো এক এক করে নিচে নামিয়ে
মিসেস সমাদ্দার বলে উঠলেন, আমায় বৃথাই সন্দেহ করছেন আপনারা। তবুও তদন্তের খাতিরে যদি ধরেও নিয়ে আমাদের মধ্যে কেউ সুদেষ্ণাকে গুম করেছে, তাহলে সবার আগে সন্দেহ নিখিলেশের ওপরেই বর্তায়। কারণ আপনারাই তো বললেন তার গাড়ির ডিকিতে সুদেষ্ণার কাটা আঙুল পাওয়া গিয়েছে। ইজন্ট ইট মিস্টার মিত্র? ওই যে বললাম না, ক্রমশ প্রকাশ্য। এনিওয়ে, থ্যাংক ইউ ফর দ্য ফুড। ডিলিশিয়াস মিসেস সমাদ্দার, ভীষণই সুস্বাদু এই চিকেন স্যান্ডউইচ। সুবিনয় বাবুর গদগদ মুখের দিকে তাকিয়ে খানিক কি যেন ভেবে নিল জিতুদা। সে নিজেও এক কামড় খেয়ে দেখল, সত্যি প্রশংসার যোগ্য রাখে বটে। মিসেস সমাদ্দার, এমন বোনলেস চিকেন আপনি কোথায় পেলেন? এত বছর ধরে মাংস খাচ্ছি, কিন্তু এমন স্বাদ কলকাতার বুকে বাস করে কোনোদিনও তো পাইনি। মিস্টার মিত্র, এটা স্পেশাল অর্ডার দিয়ে আনানো হয়েছে। সে বটে, অর্ডার দিয়ে না আনলে এমন তুলতুলে মাংস পাওয়া দুষ্কর। আচ্ছা, একটু খাবার জল দিতে পারেন? ও শিওর মিস্টার মিত্র, আমি এক্ষুনি নিয়ে আসছি। রুক্মিণী দেবী চলে যেতেই জিতুদা হঠাৎই সুবিনয় বাবুকে বলে উঠল, অফিসার, স্যান্ডউইচটা খাবেন না। কিন্তু কেন মিস্টার মিত্র? এতে কি কোনো সমস্যা? সুবিনয় বাবুকে মাঝপথে বাধা দিয়ে আবারও জিতুদা বলে উঠল, রুমালে বেঁধে নিন ফার্স্ট। এটাকে ল্যাব টেস্টিংয়ের জন্য পাঠানোর ব্যবস্থা করুন। আর হ্যাঁ, প্লেটে খানিকটা টুকরো রেখে দিন যাতে ওনার চোখকে ধুলো দেওয়া যায়। কিন্তু কেন মিস্টার মিত্র? এনিথিং রং? এই কি ভুল জানি না, তবে আমার কয়েকটি ব্যাপারে সন্দেহ হচ্ছে। যাই হোক, উনি এলেন বলে ফার্স্ট কাজটা সেরে নিন। এবার আমাদের উঠতে হবে, তবে যাওয়ার আগে আমার আরেকটা প্রশ্ন বাকি রয়ে গিয়েছে। দ্রুততার সাথে প্লেট থেকে দুটো স্যান্ডউইচ তুলে নিয়ে রুমালে জড়িয়ে নিলেন সুবিনয় বাবু এবং চোখের নিমেষে পকেটে চালান করে কফির কাপটা হাতে নিয়ে বসলেন। বাহ, আপনাদের দেখছি খাওয়া হয়ে গিয়েছে। আসলে ম্যাডাম, এত সুস্বাদু খাবার কি কেউ ফেলে রাখে? তাছাড়া আমাদের ওইদিকে অনেক কাজও বাকি। আপনাকেও তো হাসপাতালে যেতে হবে, আর বৃথা সময় নষ্ট করলাম না। তবে আমার একটা শেষ প্রশ্ন রয়ে গিয়েছে মিসেস সমাদ্দার। যদিও ব্যাপারটা একান্তই ব্যক্তিগত, তবুও তদন্তের স্বার্থে জিজ্ঞাসা করা আমার একান্ত কর্তব্য। আপনার সাথে নিখিলেশের বিয়েটা কিভাবে হয়েছিল ম্যাডাম? দেখুন, ব্যাপারটা সত্যি ব্যক্তিগত, তবু আমি তদন্তের স্বার্থে আপনাদের নিশ্চয়ই বলবো। আমাদের আলাপ হয়েছিল একটি ম্যাট্রিমনি সাইটে। আলাপ ক্রমশ গভীর হয় এবং আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। নিখিলেশের প্রথম স্ত্রী ইভানার মৃত্যুর পর সে সব দিক সামলে উঠতে পারছিল না। একদিকে অফিসের কাজ, ব্যবসা, অন্যদিকে সুদেষ্ণার দেখাশোনা করা তার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। আর বেবি সিটার রেখে তো মেয়ে মানুষ করা যায় না মিস্টার মিত্র। হ্যাঁ, ঠিকই তো। যাই হোক, আজ আমরা উঠি, প্রয়োজনে আবার আসবো। অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পুলিশের সাদা গাড়িটিতে উঠে বসতেই হঠাৎ সুবিনয় বাবুর ফোনে একটা কল ঢুকল। হ্যাঁ, বলুন দিব্যেন্দুবাবু। স্যার, পেশেন্টের জ্ঞান ফিরেছে, কিন্তু উনি প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে গিয়েছেন। এতক্ষণ পরে আমরা ওনার স্ত্রীকে ফোনে পেয়েছি, উনিও আসছেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলে আসুন। সুবিনয় বাবুর হাত থেকে এক প্রকার ফোনটা ছিনিয়ে নিয়ে এবার জিতুদা বলে উঠল, দিব্যেন্দুবাবু, পেশেন্ট এই মুহূর্তে কেমন ব্যবহার করছে? কি বলছে সে? ওনার জ্ঞান ফেরার পরে উনি প্রথমে নার্সকেই আক্রমণ করে বসে। ওয়ার্ড বয়রা পরিস্থিতি সামলাতে গেলে তাদের উপরও একই হাল হয়। তার শরীরে হঠাৎ করেই যেন আসরিক বল চলে এসেছে, অথচ খানিক আগে তিনি অচেতন ছিলেন। মনিটরে তার হার্টবিটের অস্বাভাবিক গতিবিধি দেখে বুঝতে পারলাম তিনি কোনো এক ওষুধের প্রয়োগে কিংবা নেশা জাতীয় কোনো এক বস্তু নেওয়ার ফলে নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছেন। দিব্যেন্দুবাবু, উনি কি সবটা জানেন? না, আমি যতদূর জানি কাটা আঙুল পাওয়ার ব্যাপারটা এখনও তিনি জানেন না। তবে নার্সিংহোমের মধ্যে যেমন ব্যবহার তিনি শুরু করেছেন এবং যেভাবে তিনি হিংস্র হয়ে উঠছেন, তাতে তিনি যে কাউকেই খুন করে দিতে পারেন। আমরা আসছি দিব্যেন্দুবাবু, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, আপাতত তাকে আমরা অ্যানেস্থেসিস দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। ওকে। আর হ্যাঁ, আরেকটা বিষয়, ওনার স্ত্রী এলে তাকে এখন দেখা করতে দেবেন না। এখন কিছু জানতে চাইবেন না দয়া করে। একটানা কথাগুলো বলে ফোনটা কট করে কেটে দিতেই সুবিনয় বাবু জিতুদাকে বলে উঠলেন, ব্যাপারটা ঠিক হলো কি মিস্টার মিত্র? আমি তো কিছুই বুঝতে পারছি না। জিতুদা হালকা হেসে জবাব দিল, আমরা রহস্যের খুব কাছে পৌঁছে গিয়েছি, তবে আপনাকে কিছু কাজের দায়িত্ব দিলাম। এই মুহূর্তে নার্সিংহোমে ফোর্স পাঠিয়ে পেশেন্টকে
কলকাতা পুলিশের জন্য বরাদ্দ নার্সিংহোমে শিফট করানোর ব্যবস্থা করুন। আর হ্যাঁ, সেটা আমাদের পৌঁছানোর আগেই তার স্ত্রী যেন তার কাছে যেতে না পারে সেটার ব্যবস্থা পাকা করুন এবং তার কড়া নিরাপত্তার ব্যবস্থা করুন। নিখিলেশের প্রাণ সংশয় রয়েছে। আপনার দ্বিতীয় কাজ হবে মিসেস সমাদ্দারের অনুপস্থিতিতে মাস্টার কি দিয়ে তার ঘরটা সার্চ করা। সেটা আমি নিজেই করতে চাই। সার্চ ওয়ারেন্ট পেতে অনেকটা সময় লাগতে পারে, তাই আমাদের আইন ভেঙে অনাধিকার প্রবেশ ঘটাতেই হবে। এরপর স্যান্ডউইচের স্যাম্পলগুলো ল্যাবে পাঠিয়ে দিন। আমাদের জানতে হবে এটার মধ্যে কিসের মাংস দেওয়া রয়েছে। শুনুন, এই মুহূর্তে আমাকে এখানেই নামিয়ে দিন এবং একটা কনস্টেবলকে মাস্টার কি দিয়ে পাঠিয়ে দিন। আপনি একা গিয়ে যা যা বললাম সেগুলোর ব্যবস্থা করুন। এতক্ষণে হয়তো মিসেস সমাদ্দার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাকে আটকাতে হবে যেভাবেই হোক। কিছু জিজ্ঞাসা করলে বলবেন যে আপনারা ওনার স্বামীকে তার মেয়ের অপহরণ করার অপরাধে কিডন্যাপিংয়ের চার্জে অ্যারেস্ট করে এনেছেন। তিনি যেহেতু অসুস্থ, তাই তাকে লালবাজার পুলিশের জন্য বরাদ্দ হাসপাতালে শিফট করা হয়েছে। আমাদের আরও একটি কাজ বাকি রয়ে গিয়েছে সুবিনয়বাবু। লাইফ ইন্স্যুরেন্সের নমিনি কাকে করা হয়েছিল সেটা জানা। এটা তো স্পষ্ট যে প্রিমিয়াম নিখিলেশবাবু নিজেই ভরতেন এবং সুদেশনার অকাল মৃত্যু হলে কিংবা 10 বছরের বেশি নিরুদ্দেশ হলে আইনের মতে তাকে মৃত ঘোষণা করা হবে। এখনও আমরা সুদেশনার কোনো খবর জানি না। সে যদি মারা গিয়ে থাকে তাহলে লাশ উদ্ধার না করা হলে এবং ডাক্তারের ক্লিন চিট না পেলে ইন্স্যুরেন্সের টাকাটা তারা কোনোভাবেই পাবে না। এবার যদি খুনি তাকে মেরে গুম করে দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে এবং 10 বছর বাদে সেই টাকাটা ডিমান্ড করে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি দিতে বাধ্য। কাউকেই সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না সুবিনয়বাবু। আপনি নার্সিংহোমে গিয়ে যা যা বললাম সেগুলোর ব্যবস্থা করুন। আমি দেখছি সব দিক সামলে উঠতে পারি কিনা। সুবিনয়বাবু হাতে ধরে থাকা মোবাইল ফোনের স্ক্রিনে একটা নাম্বার ডায়াল করে কানে লাগিয়ে বললেন, পার্থবাবু, আপনি অ্যাপোলোতে এক্ষুনি ফোর্স পাঠিয়ে নিখিলেশকে কলকাতা পুলিশের হাসপাতালে শিফট করার ব্যবস্থা করুন এবং দেখবেন যাতে ওনার স্ত্রী ওনার সাথে দেখা করতে না পারে। যতীনবাবুর কাছে একজন কনস্টেবলকে মাস্টার কি দিয়ে পাঠিয়ে দিন। অ্যাড্রেসটা আপনাকে এক্ষুনি টেক্সট করছি। পুলিশের গাড়িটা মাঝ রাস্তায় জিতু তাকে নামিয়ে যখন ঝড়ের গতিতে কলকাতার রাজপথ দিয়ে ধুলো উড়িয়ে গেল, ঠিক তখনই জিতুদা দেখতে পেল একটা ইনোভা একইভাবে সেই দিকে ধেয়ে গেল। পলকের জন্য হলেও সে দেখতে পেল গাড়ির ব্যাক সিটে বসে রয়েছেন মিসেস সমাদ্দার। তার মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসির ঝলক। পকেট থেকে ফোনটা বের করে কানে ধরল সে। তাপস, তোদের সমস্ত কাজ মিটে গিয়েছে? হ্যাঁ জিতুদা, আমরা হাসপাতালে আগেই ঘুরে এসেছিলাম। তখনও নিখিলেশবাবু অজ্ঞানী ছিল, তাই বিশেষ আর কিছুই জানতে পারিনি। তোরা চলে যাওয়ার পরেই নিখিলেশ ভায়োলেন্ট হয়ে ওঠে এবং হাসপাতালের অনেককে আক্রমণও করে। ডাক্তারের বক্তব্য অনুযায়ী ড্রাগস জাতীয় কিছু নেশার বস্তু মিলে পেশেন্ট এমন হিংসাত্মক হয়ে ওঠে। কিন্তু জানি না কেন মনে হচ্ছে কেউ তাকে ফাঁসাতে চাইছে। তাপস, সুদেশনার নামে যে ইন্স্যুরেন্স পলিসি করা হয়েছে তার প্রিমিয়াম বর্তসে প্রতি মাসে। এদিকে তার কোম্পানির অবস্থাও ভালো ছিল না। তার গাড়িতে আবার সুদেশনার কাটা আঙুলও পাওয়া গিয়েছে। এদিকে তার এমন ব্যবহার সহজেই তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে। যাই হোক, তোদের কেউ চিনতে পারেনি তো? না, সেই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারো। এরপর আমি আর জগা জেঠু স্কুলে গিয়েছিলাম। আমরা দুপুর 3টে থেকে 4টে মধ্যেকার সমস্ত ফুটেজ সংগ্রহ করে নিয়েছি। প্রথমে দিতে চাইছিল না, কিন্তু লালবাজারের নামে কাজ দিয়েছে। আমি সমস্ত ফুটেজ তোমায় হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। স্কুলের গেট কিপারের সাথে কথা বলে জানতে পেরেছি যে দুপুর 2:30টার দিকে একজন মহিলা নাকি এসে সুদেশনাকে নিয়ে গেছেন। তিনি কিসে এসেছিলেন জানতে পেরেছিস তাপস? হ্যাঁ, একটা ধূসর ইনোভা গাড়িতে এসেছিলেন, এতটুকু জানি। ফুটেজেও সেটাই দেখা গিয়েছে, কিন্তু সেই মহিলা হুডি পরেছিলেন। তাছাড়া স্কুলের সামনে সিসিটিভি ফুটেজে গাড়ির নম্বরও স্পষ্ট নয়। বাহ তাপস, তোরা তো অনেক দূর কাজ এগিয়ে রেখেছিস দেখছি। আমি তোকে এই ঠিকানাটা পাঠাচ্ছি, তোরা সেখানে এসে আমার সাথে দেখা কর। আমরা আসছি। আচ্ছা, এতগুলো ঘটনা কে ঘটিয়েছে সেটা কি জানতে পেরেছ? জিতুদা আবারও হালকা হেসে জবাব দিল, ধীরে বৎস ধীরে। রহস্যের জাল প্রায় গুটিয়ে এনেছি। এবার ছিপে চারা গেঁথে মাছকে খাইয়ে ডাঙায় তোলার পালা। লালবাজার থানা থেকে যখন একজন কনস্টেবল এসে জিতুদাকে সেলাম ঠুকে মাস্টার কিটা হাতে দিল, তখন আমাদের অবস্থা তথৈবচ। এক মুখ নকল দাড়ি গোফের আড়ালে ছদ্মবেশ দেখে বোঝার উপায় নেই যে আমি শ্রীমান তাপস মিত্র, এবং আমার সাথে রয়েছেন প্রখ্যাত রহস্য উপন্যাসিক জগদীশ গাঙ্গুলি। জগা জেঠু খ্যাক খ্যাক করে হেসে উঠে বললেন, বুঝলেন মশাই, সে এক ইলাই কাণ্ড।
আমরা তো যথারীতি নিজেদের ইনভেস্টিগেশন বিইউর অর্থাৎ আইবি অফিসার বলে পরিচয় দিয়ে প্রথমে হাসপাতাল এবং পরে স্কুলে ঢুকি। হাসপাতাল কর্তৃপক্ষকে তো সুবিধাবাবু আগেই জানিয়ে দিয়ে আমাদের ক্লিন চিট দিয়েই দিয়েছিল, তাই বিশেষ পরিচয়পত্র দেখাবার প্রয়োজনও হয়নি। কোল বেঁধেছিল সুদেশনা স্কুলে গিয়ে। একে তো স্কুল ছুটি হয়ে গেছিল, থাকার মধ্যে ওই দারোয়ান আর স্কুলের প্রিন্সিপাল, যিনি তখন সদ্য বেরোতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় আমরা গিয়ে হানা দিই। যথারীতি নিজের পরিচয় দিয়ে আজ দুপুরের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তিনি তো আমাদের পরিচয়পত্র দেখতে চাইলেন। তখন আপনি কি করলেন জগদীশবাবু? মশাই, আমিও রহস্য উপন্যাসিক জগদীশ গাঙ্গুলি, আমার সাথে চালাকি। আমিও ধাঁ করে বলে দিলাম, মশাই পরিচয়পত্র তো আমরা দেখাতেই পারি, কিন্তু আপনি কি জানেন যে আপনিও সন্দেহের ঊর্ধ্বে নন? আপনার স্কুল থেকে একটি বাচ্চা মেয়ে নিরুদ্দেশ হয়েছে, তার জন্য আপনাকে আমরা তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারি। আমাদের আইনি অধিকার আছে। ধরে নিলাম আপনি নিজে অপহরণ করেননি, কিন্তু অপরাধের সাথে পরোক্ষভাবে যুক্তও তো থাকতে পারেন। বাহ, আপনার কাজের প্রশংসা করতে হয় নিস্তার গাঙ্গুলি। আমার সাথে থেকে থেকে তাপসের মতো দেখছি আপনারও বেশ বুদ্ধি খুলে গিয়েছে। চিতুদা, ওনার হম্বিতম্বি শুনে প্রিন্সিপাল ম্যাডামও ভড়কে গিয়েছিলেন বই কি। তারপরই তো তারই নির্দেশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তোমায় পাঠাই। ফুটেজ আমি দেখেছি তাপস, তবে মেয়েটির মুখ দেখা যাচ্ছে না মোটেই। হ্যাঁ, ওই গাড়ির রংটা আমি চিনি বটে, কিন্তু এখনও নিশ্চিন্ত হয়ে অবশ্য সব কিছু বলতে পারছি না, কারণ এই শহরে অন্তত কয়েক হাজার মানুষের ইনোভা গাড়ির রেজিস্ট্রেশন করানো হয়েছে, তার মধ্যে অনেক গাড়ির রঙই ধূসর, তাই এভাবে বলা মুশকিল। বাকিটা তদন্ত সাপেক্ষ। আমাদের কথোপকথনের মাঝে আমরা এসে হাজির হলাম নিখিলেশ বাবুর ফ্ল্যাটের সামনে। মাস্টার কি দিয়ে গোদরেজের লক খোলা এতটাও সহজ নয়। বেশ খানিকক্ষণ অক্লান্ত পরিশ্রমের পর দরজা খুলতেই আমরা ভেতরে প্রবেশ করি। জিতুদা আমাদের কোনো জায়গায় হাত দিতে বারণ করে ঘরের একটি কোণে দাঁড়িয়ে থাকতে বলল। এরপর সে ধীরে ধীরে এগিয়ে গেল সবুজ ঘাসের মতো মোলায়েম কার্পেটের উপর দিয়ে হাঁটতে হাঁটতে অনুসন্ধিত সুদৃষ্টি মেলে কি যেন একটা খুঁজছে। খানিক পরেই সেই কার্পেট থেকে কিছু একটা অতি সন্তর্পণে কুড়িয়ে নিয়ে পকেটস্থ করল। তার মুখে ফুটে উঠল বিজয়ের হাসি। ধীরে ধীরে সে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। আমরা হতবাক হয়ে তার কাণ্ড কারখানা দেখছিলাম, যদিও আমি তার তদন্ত পদ্ধতির সাথে পরিচিত। কিছুক্ষণ কি যেন খুঁজে নিয়ে হাতের তালুতে রুমাল জড়িয়ে একটা সবজি কাটার ধারালো ছুরি তুলে নিল এবং একটি প্লাস্টিকের ব্যাগে ভরে নিল। ধীরে ধীরে তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকাতে তাকাতে সে ফ্রিজের দরজাটা খুলল। আমরা তাতে উঁকি মেরে দেখলাম সেখানে থরে থরে সাজানো রয়েছে কাঁচা মাংসের স্তূপ। তারই মধ্যে থেকে এক খণ্ড মাংস তুলে আবারও সেই প্লাস্টিকের ব্যাগে চালান করে দিল। তার কাণ্ড দেখে জগা জেঠু ফিস ফিস করে বলে উঠলেন, ভাই তাপস, তোমার দাদা মনে হয় সকাল থেকে খাওয়া দাওয়া করেনি, কিন্তু তাই বলে অন্যের বাড়ি থেকে মাংস চুরি করে নিয়ে যাবে? হেও কি সম্ভব? আমি মৃদু হেসে বললাম, ক্ষতি কি, আমরা সবাই তো এই মাংসের ভাগ পাবো। এমনিতে আমারও বেশ খিদে পেয়েছে, সেই দুপুর থেকে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি, পেটে তো একটা দানাও পড়েনি। হ্যাঁ ভাই তাপস, যা বলেছ, আমার অবস্থাও ততই বছো। পেটের ভেতর মনে হচ্ছে যেন নাড়ি ঘুরে জড়িয়ে যাচ্ছে। জগা জেঠুর কথা শুনে এবার জিতুদা দূর থেকে বলে উঠল, জগদীশবাবু, চোরের মতো ঢুকছি যখন একটা বাটপাড়ি না করলে চলে। মানেটা কি? এইভাবে হেয়ালি করে কথা বললে কি করে বুঝবো মশাই? যা বলার খোলসা করে বলুন না। আপনিও দেখছি ধীরে ধীরে ওই কি যেন বলে হাইলি সাসপিশিয়াস হয়ে উঠছেন। জগদীশবাবু, একটা কথা বলুন তো, অজানা এক আততায়ীর হামলার পর যার গলার একটি শিরা ছিঁড়ে গিয়েছে, সে কিভাবে জ্ঞান আসার পর এরকম ভায়োলেন্ট হয়ে উঠতে পারে? নিজের মেয়ের কাটা আঙুলে কিভাবে তার গাড়ির ডিকিতে পাওয়া যায়? কখনো মনে হচ্ছে তিনি দোষী, কিংবা কেউ তাকে দোষী প্রমাণ করার চেষ্টা করে নিজেকে আইনের হাত থেকে সুরক্ষিত রাখছেন। তবে সেটা কে? খানিকটা আমি বুঝতে পেরেছি। তাই জন্যে কি এমন অনধিকার প্রবেশ যতীনবাবু? হ্যাঁ, খানিক বাধ্য হয়ে এই কাজ করেছি। ধরা পড়লে অবশ্য মিসেস সমাদ্দার
আমাদের সকলকে প্রাইভেট স্পেসে অনুমতি ছাড়া প্রবেশ করার জন্য জেলে পাঠাতেই পারেন। প্রথমত আমরা পুলিশের লোক নই, এবং দ্বিতীয়ত কোনো সার্চ ওয়ারেন্টও নেই এই মুহূর্তে। কথা বলতে বলতে হঠাৎই জিতুদা কাপড় কাচার যন্ত্রটির কাছে থমকে দাঁড়ায়। তার কপালের ভাঁজ দেখে এটা স্পষ্ট যে সে সন্দেহজনক কিছু একটা খুঁজে পেয়েছে। হাতে রুমাল জড়িয়েই অতি সন্তর্পণে ওয়াশিং মেশিনের ঢাকনা খুলেই হঠাৎই নাকে রুমাল চাপা দিয়ে 2 পা পিছিয়ে গেল। আমাদেরও নাকে এইবার ভেসে এলো এক মৃদু পচা দুর্গন্ধ। আমি আর জগা জেঠু গুটি গুটি পায়ে সেখানে উঁকি মেরে দেখি ওয়াশিং মেশিনের ভেতরটা ফাঁকা হলেও এক কোণে পড়ে রয়েছে সামান্য 2 গাছা চুল। জিতুদা আবারও এক হাতে নাক চাপা দিয়ে অন্য হাতে রুমাল ধরে ওই চুলের গাছা বের করে প্লাস্টিকের ব্যাগে রাখল। এরপর পকেট থেকে ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করে কানে ধরল। হ্যালো সুবিনয় বাবু, আমার এই দিকের কাজ প্রায় শেষ। ওই দিকে কি খবর? আর বলবেন না মশাই, মিসেস সমাদ্দার তো রীতিমতো ঝামেলা শুরু করে দিয়েছেন যে কেন তাকে তার স্বামীর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। আসলে তো এটা আইন বিরুদ্ধ এবং রীতিমতো অমানবিক, কিন্তু আমাদের তো প্রোটোকল মানতে হয় মিস্টার মিত্র। আমরা অলরেডি পেশেন্টকে পুলিশ হাসপাতালে শিফট করিয়ে দিয়েছি উনি আসার আগেই, আর তার স্বামী যে সেখানে উপস্থিত নেই সেটা তিনি জানেনও না। গুড জব মিস্টার সুবিনয়, আপনি ওনাকে থানায় নিয়ে গিয়ে বসান, একটু খাতির যত্ন করুন, আমরা খানিক পরেই আসছি। কিন্তু কোন অভিযোগে তাকে থানায় নিয়ে যাব মিস্টার মিত্র? সাসপেক্ট তো মিস্টার সমাদ্দার, ওনার স্ত্রী তো নন। সমস্ত প্রমাণ যে ওনার বিরুদ্ধে। আপনাদের আইন একটা কথা বলে, 10 জন অপরাধী শাস্তি পেলেও যেন একজন নিরপরাধের শাস্তি না হয়। আমার কাছে এই মুহূর্তে সকল প্রকারের এভিডেন্স রয়েছে মিস্টার সমাদ্দার। আর হ্যাঁ, সুদেশনাকে খোঁজার বৃথা চেষ্টা করবেন না, কারণ সে মৃত। হোয়াট? আপনি কিভাবে এতটা নিশ্চিত হচ্ছেন মিস্টার মিত্র? তাছাড়া 1 মিনিট একটু অপেক্ষা করুন, আমার ফরেনসিক থেকে একটা কল ঢুকছেন। দীর্ঘ 5 মিনিট বাদে আবারও ফোনের ওই প্রান্ত থেকে শোনা গেল সুবিনয় বাবুর গলা। মিস্টার মিত্র, আপনার দৃষ্টিশক্তি এবং স্বাদের তারিফ করতে হয়। আমি এই মুহূর্তে যে খবরটা বলতে চলেছি আপনি শুনলে রীতিমতো অবাক হবেন। ল্যাব টেস্টের রিপোর্ট চলে এসছে এবং চিকেন স্যান্ডউইচে যেই মাংস দেওয়া হয়েছিল সেটা মোটেই মুরগির ছিল না, সেটি একটি মানুষের। কিন্তু আপনি কি করে বুঝতে পারলেন? তাছাড়া না, আমার ভাবতেই কেমন যেন গাটা গুড়িয়ে উঠছে। কলকাতার বুকে এসে এমন ঘটনা সত্যি বিরল, কিন্তু আপনি কি করে ধরতে পারলেন ব্যাপারটা? রান্না করার পরে তো যে কোনো মাংস একমাত্র আগে না খেয়ে থাকলে তার স্বাদ বোঝা মুশকিল। এটা আমি অনেক আগেই আন্দাজ করেছিলাম সুবিনয় বাবু। হিন্দু হওয়ার সুবাদে ওই মুরগি আর খাসির মাংস ছাড়াও বিভিন্ন পাখির মাংসও খেয়েছি। অন্য কোনো জন্তুর মাংস খেয়ে উঠতে পারিনি বটে, তবে খাদ্যরসিক বলে আমার সুনাম না থাকলেও আমি যেই জিনিস একবার দেখে নিই কিংবা খাই তার স্বাদ আমার জিভে লেগে থাকে। আমার স্বাদেন্দ্রিয় স্পষ্ট জানান দিয়েছিল যে এই আমাদের কোনো চেনা পশু পাখির মাংস নয়। তাই কিছু না হোক অন্ততপক্ষে সন্দেহ দূর করার জন্যই ওটা ল্যাবে পাঠাতে বলেছিলাম। যদিও আমি নিশ্চিত ছিলাম না, ওই মাংসের ডিএনএ স্যাম্পল বের করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ কোনো রেজাল্টই আসবে না। আমি খানিক আগেই যেই সকল প্রমাণ সংগ্রহ করেছি তার মধ্যে চুল, নখ এবং এক টুকরো মাংসও রয়েছে। এগুলো ডিএনএ টেস্ট করে ডেটাবেসে থাকা সুদেশনার ডিএনএ রিপোর্টের সাথে মিলিয়ে দেখবেন, ফলাফল পজিটিভ আসবেই। এইবার নিশ্চয়ই মিসেস সমাদ্দারকে থানায় তুলে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কারণ রয়েছে মিস্টার সুবিনয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার মিত্র। আমি এক্ষুনি তাকে অ্যারেস্ট করছি। আপাতত ঘরে এমন এক ইলিগেল অ্যাক্টিভিটি করার জন্য তাকে গ্রেপ্তার করছি। হ্যাঁ, তাই করুন। বাকি এভিডেন্স তো আমি আমার সাথে নিয়েই যাচ্ছি। কোর্টে প্রডিউস করতে হবে যে, নইলে অপরাধীকে শাস্তি দেবেন কিভাবে? হ্যাঁ, সে তো বটেই। আচ্ছা মিস্টার মিত্র, তাহলে তো এটা দাঁড়ায় যে ইন্স্যুরেন্সের মোটা টাকার লোভেই সে এই খুনটা করেছে। আপনি কি এখনো জানেন না যে লাইফ ইন্স্যুরেন্সের নমিনি কাকে করা হয়েছিল? আপনি কি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে খোঁজ নিয়েছেন? হ্যাঁ, নিয়েছিলাম মিস্টার মিত্র, এবং লাইফ ইন্স্যুরেন্সের নমিনি মিসেস সমাদ্দারকে করা হয়েছে। তার মানে আমার আন্দাজই সঠিক। প্রথমেই কিছু বিষয় স্পষ্ট করে বলে রাখি মিস্টার সুবিনয়, উনি কখনো নিজের গাড়িতে কোনো প্রমাণ রাখবে না এবং তার উপর এভাবে হামলাও চালাবে না। 1, যদি না খুনি তাকে হত্যা করেছে তার আপনজন ভেবে খুনিকে শনাক্ত করতে প্রতিশোধ নিতে চাই। এইখানেই আমার খটকা লেগেছিল। দ্বিতীয়ত, গাড়িতে সুদেশনার কাটা আঙুল খুঁজে পাওয়া, এবং তৃতীয়ত, মিসেস সমাদ্দারের কোনো ফোনে না পাওয়া। মেয়ে এদিকে নিরুদ্দেশ আর ভদ্রমহিলার নানান আছিলায় নিজের ফোন বন্ধ রেখেছিলেন।
কারণ যাতে 3টে থেকে 4টে তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন না পাওয়া যায়, না তাকে যেন কোনোভাবেই ট্রেস করা যায়। সর্বোপরি এত বড় একটা ঘটনা ধামাচাপা দিতে গেলে লাশ বয়ে নিয়ে গিয়ে তাকে গুম করতে চাইলে লোকের সন্দেহ তার ওপরেই পড়বে। মহারাষ্ট্রের একটি ঘটনা আমি কাগজে পড়েছিলাম। ঠিক একইভাবে 4 জন যুবক নিজের বন্ধুকে হত্যা করে তার মাংস রান্না করে খেয়েছিল যাতে সম্পূর্ণভাবে প্রমাণ লোপাট করা যায়। এরপরেও 24 ঘন্টার মধ্যে ধরা পড়লে তাদের জিজ্ঞাসাবাদ করে মেডিকেল টেস্ট করালে তাদের স্টমাকে মানুষের মাংসের অবশিষ্ট পাওয়া গিয়েছিল। মিডিয়াতে এই খবর বেশ সাড়াও ফেলেছিল। ঠিক একই পদ্ধতি মিসেস সমাদ্দারও অবলম্বন করেন। এজন্য প্রথমে আপনাকে চিকেন স্যান্ডউইচ ল্যাবে টেস্টের জন্য পাঠাতে বলি এবং পরে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির খবর নিতে বলি। আমার স্থির বিশ্বাস যে তিনি নিজে গিয়ে সুদেশনাকে স্কুল থেকে নিয়ে আসেন। চেনা মানুষ দেখে সুদেশনাও তার সাথে চলে আসে। নিখিলেশের অ্যাপার্টমেন্টে দারোয়ান ওই সময় খেতে যায়, তাই গেট ফাঁকাই থাকে। মিসেস সমাদ্দার এই সময়টার অপেক্ষাতেই ছিলেন। মেয়েকে খুন করে তার মাংস কেটে রান্না করে খানিকটা ফ্রিজে রেখে তিনি পরপর 2 বার নিখিলেশের ওপর হামলা চালায় এবং সেই গাড়িতে সুদেশনার কাটা আঙুল রেখে তাকে দোষী সাব্যস্ত করতে চান এবং তাকে হত্যাও করতে চেয়েছিলেন। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে দোষী সাব্যস্ত করলে তিনি তো নিরাপদভাবে তাকে হত্যা করতে গেলেন কেন? আই ওয়াশ সুবিনয়বাবু, সে চোখে তুলে দেওয়া। তিনি তাকে আদেও মারতে চাননি, বরং এমনই একটা ঘটনা ঘটিয়ে ওই গাড়ির দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। কারণ যতই হোক, মেয়ের অন্তর্ধানে এত বড় একটা ইন্ডাস্ট্রির মালিকের গাড়ি কোনোভাবেই পুলিশ সার্চ করতে পারে না। এরপর হাসপাতালেও তিনি গিয়েছিলেন, হয়তো কোনো ডাক্তার কিংবা নার্সের ছদ্মবেশে, এবং তার সেলাইনে ড্রাগ ইনজেক্ট করে তাকে ভায়োলেন্ট করে তোলেন যাতে তার আক্রমণাত্মক অভিব্যক্তির দ্বারা সকলের চোখে তাকে দোষী প্রমাণিত করা যায়। কিন্তু দেখুন, এত কিছু করেও তিনি মুক্তি পেলেন না সুবিনয়বাবু। ধরা তিনি ঠিকই পড়লেন। আপনি হয়তো জানেন না, ইতিপূর্বেই আমি রুক্মিণী সমাদ্দারের ডিটেল বার করেছি। তিনি নিজেও একজন সাইবার এক্সপার্ট এবং হ্যাকিংয়ে পারদর্শী। ইভা অ্যানিমেশন কোম্পানির সিসিটিভি ফুটেজ থেকে ওর সময়ের ফুটেজ মুছে দিতে তার বেশিক্ষণ সময় লাগেনি। তাছাড়া সার্ভার রুমের অ্যাক্সেস পাওয়া তার কাছে খুব একটা বড় ব্যাপার নয় মিস্টার সুবিনয়। ম্যাট্রিমনি নামের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে তার ডিটেলও জোগাড় করেছি। নিখিলেশকে তার প্রেমের জালে ভাসানোর উদ্দেশ্য একটাই, রাজা এবং রাজত্ব 2-এর ওপর অধিকার বিস্তার করা। তাছাড়া সুদেশনা মানসিক প্রতিবন্ধকতার শিকার। সারা জীবন এমনবার নিজের মা না হলে কেই বা নিতে চায়। তাছাড়া তাকে হত্যা করে নিখিলেশকে ফাঁসিয়ে ইন্স্যুরেন্সের মোটা টাকা ছাড়াও এই কোম্পানিকে নিজের দখলে নেওয়ার জন্য যে মাস্টার প্ল্যান তৈরি করেছিল, সত্যি তা তাবড় অপরাধীদের কাছে প্রশংসার যোগ্য রাখে। মাও নিজের স্বার্থে কুমাতা হয়, সেটার প্রমাণ আজকের এই কেস। যদিও রুক্মিণী দেবী সুদেশনার নিজের মা নয়, আমার সংগ্রহে আপাতত চুলের গোছা, হাতের নখ এবং একটি ছুরিও রয়েছে। চুল আর নখ থেকে তো ডিএনএ স্যাম্পল পেয়েই যাবেন। তাছাড়া পুরীর গায়ে লেগে থাকা হাতের ছাপ কোনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করালেই মিসেস সমাদ্দারের হাতের ছাপও মিলে যাবে। আমি এভিডেন্সগুলো নিচে দাঁড়িয়ে থাকা কনস্টেবলকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি সুবিনয়বাবু। আপনি থানায় আসবেন না মিস্টার মিত্র? আপাতত নয়। আপনি তো জানেনই, আইনের হয়ে কাজ করলেও আমি সহজে সবার সামনে আসতে চাই না। এই তদন্তের ক্রেডিট না হয় আপনিই নিন, আপনার প্রমোশনটাও হয়ে যাবে। তাছাড়া মায়ের নামে এই কলঙ্ককে নিজের চোখের সামনে দেখতে আমার ঘৃণা বোধ হচ্ছে। মিস্টার সুবিনয়, তাই আপনিই বাকিরা হ্যান্ডেল করুন। জিতুদা ফোনটা রেখে দিতে এবার আমি বলে উঠলাম, এবার কোথায় যাবে জিতুদা? জিতুদা মুচকি হেসে জগা জেঠুকে উদ্দেশ্য করে বলল, আপনার তো খিদে পেয়েছে মিস্টার গাঙ্গুলি। তাছাড়া আমার ভাইটিও না খেয়ে রয়েছে। এদিকে আমারও একই অবস্থা। মিসেস সমাদ্দারের মানুষের মাংসের টুকরো স্যান্ডউইচ খেতে পারেনি বটে, তবে বসন্ত কেবিনে একটা করে চিকেন স্যান্ডউইচ হবে নাকি? আরে এ তো উত্তম প্রস্তাব মশাই, তবে চলুন যাওয়া যাক। রাতের কলকাতা শহর সেজে উঠেছে স্ট্রিট লাইটের আলোয়। আমরা 3 মাস্কেটিয়ার্স চলেছি উদরপূর্তি করতে জিতুদার পছন্দের রেস্তোরাঁ বসন্ত কেবিনে। সত্যি এত কিছু ঘটে গেলেও জিতুদার নির্বিকার মুখ দেখে বোঝার উপায় নেই। সে যেন জগা জেঠুর ভাষায় এক হাইলি সাসপিশিয়াস ব্যক্তিত্ব বটে। নইলে এত কিছু ঘটে যাওয়ার পরে এমন প্রশান্ত চিত্তে কেউ স্যান্ডউইচ খেতে যায়? বাকিটা না হয় আপনারাই বিচার করুন। হ্যাঁ, ততক্ষণে আমরা বরং পেট পুজোটা সেরেই আসি, কি বলেন? শুনছিলেন অপাবৃদ্ধ, গল্পকার উদ্দীপ্ত চৌধুরী, তাপস এবং সান্যাল আমি সায়ন, সুবিনয় লিও,
নিখিলেশ এবং ডক্টর দিব্যেন্দু রাহুল, জিতুদা ব্রহ্মা, জগাজেঠু দৈপায়ন, রুক্মিণী অঙ্কিতা, অন্যান্য চরিত্রে সূর্য এবং শ্রাবস্তী। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী উদ্দীপ্ত চৌধুরীকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।